একটা বিষয় নিয়ে আপনারা সংস্কার করছেন, 5টা দিক আপনারা তুলে ধরেছেন, খুব ভালো, 6টা দিক। তো সেই জায়গা থেকে সবাই খুব জ্ঞানী এবং করবেন, কিন্তু বিচার ব্যবস্থা নিয়ে আমি খুব শঙ্কিত। যদি 808 জন, আমি ধরে নিচ্ছি এরও বেশি হতে পারে, যেটা আমি পেয়েছি, 808 জন যদি মারা যেয়ে থাকে তাহলে 808টা মামলা হওয়ার কথা। যদি 25,000 মানুষ আহত হয়ে থাকে, যদি আমি ধরে নিই একটা মামলাতে অনেকজন আছে তাহলে একরকম, তবু 25,000 মামলাকে যদি আমি আরো কমায় নিয়ে আসি তাও হচ্ছে 20,000। এতগুলো মামলাকে আপনাকে ইনভেস্টিগেশন করতে হবে এবং পূর্ণাঙ্গভাবে, শুধু ইনভেস্টিগেশন না, আমরা লয়ার হিসেবে যখন কোর্টে যাই, এখানে সব লয়ার যারা আছেন অনেক মামলা খালাস পায়। কেন? নিচ লেভেলে শাস্তি দেয়, কারণ মনে করে যে জনগণ হচ্ছে বলবে যে ওরে বাবা আমার আমি যদি না দিই তাহলে আমার তো অবস্থা খারাপ। উপরে যায় সবাই খালাস পায়। কেন? কতগুলো জিনিস খুব গুরুত্বপূর্ণ থাকে, সেটা হচ্ছে বিশেষ করে তদন্তটা, এবং তদন্ত যদি না হয় তাহলে কি দাঁড়ালো? এই যে জটিলতা, আইনের জটিলতা, আজকে হয়তো 2-1 জন দাঁড়াচ্ছে না কেউ ভয়ে, কিন্তু কয়েকদিন পর দেখা যাবে যে আমি টাকা নিয়ে দাঁড়াই গেছি অপোজিটে, তাহলে কি দাঁড়ালো? মামলা তখন কন্টেস্টে চলে যাবে, এবং সেখানে যদি ফাঁক ফোকর থাকে তাহলে অনেক মামলা থেকে আমাদের যে নিরীহ ছাত্র জনতা, রাজনৈতিক দলগুলো, যেসব, আমি জনতার মধ্যে রাজনৈতিক দলগুলোকে মনে করি যে তারা আছে, এরা তখন কি করবে? তারা বলবে আমরা তো গুলি খেয়েছি, আমরা তো আহত হয়েছে, আমার তো ফ্যামিলি থেকে মারা গিয়েছে, তাহলে পরে কেন ওই শাস্তি পেলাম না? এই জায়গায় আমি শঙ্কিত, এবং আমার মনে হয় যে এই জায়গাটা আমাদের মাননীয় উপদেষ্টা আছেন, এই জায়গাটা আগে কাজ করা খুব জরুরি, কারণ আমাদের অবকাঠামো নাই। এত বড় মামলা পরিচালনার কথা, সাধারণ মামলাই আছে 38 লক্ষ টাকা, 38 লক্ষের উপরে। এই মামলা যদি এসে জড়ো হয় তাহলে স্পেশাল ভাবে অবকাঠামো তৈরি করতে হবে শুধু এই মামলার জন্য, এবং সবগুলো আন্তর্জাতিক যাবে না, সাধারণ জায়গা যাবে। তাহলে সেই জায়গা থেকে আপনার অবকাঠামো তৈরি করতে হবে, বিচারক তৈরি করতে হবে, বিচারপতি তৈরি করতে হবে, লজিস্টিক সাপোর্ট দিতে হবে। এতগুলো বিষয় যদি না হয় তাহলে আমার কাছে মনে হয় যে আইন সংস্কারের যে কথাটা বারবার বলছি, সেখানে কিন্তু আমরা পুরো দমে ব্যর্থ হব, এবং এই ছাত্র, এই জনতারা একদিন কোশ্চেন করবে তাহলে কি হলো। আমি ওনার কাছে রিকোয়েস্ট করবো এই বিষয়টার জন্য উত্থাপন করা হয়, এটা একদম বাস্তব এবং পজিটিভ একটা দিক। একটা জিনিস আমি মনে করি যে এটা সংস্কারের দরকার, এবং বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে যেটা দরকার, পুলিশ কমিশন গঠন, যেটা অনেক আগে থেকে আমরা বলে আসছি যে পুলিশ কমিশন গঠনের একটা অলরেডি বিদেশিরা এসে একটা সেমিনার, যেখানে আমিও ছিলাম, সেমিনার করা হয়েছিল, কোথায় ল্যাকিংস আছে, কোথায় আছে এটাতে পুলিশ কমিশন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ পর্যন্ত কোন সরকার এটাকে অ্যাকসেপ্ট করেনি, কারণ করলে তারা স্বাধীন হয়ে যাবে এবং তাদের আন্ডারে থাকবে না। এই জায়গাটা যদি কাজ না করা হয় তাহলে এই পুলিশ দিয়ে কবে আপনি তদন্ত করবেন? কারণ পুলিশের তদন্ত ছাড়া কিন্তু পাবলিক তদন্ত অ্যাকসেপ্টেবল না। আপনার ফৌজদারি কার্যবিধি বলেন আর পেনাল কোর্টে বলেন, তাহলে পরে পুলিশ কখন করবে তদন্ত? পুলিশ কোথায়? আপনাদের অন্য মামলা তো আরো জড়িত হচ্ছে অন্য ঘটনা। সুতরাং পুলিশ কমিশন অনতিবিলম্বে গঠন করা দরকার, এবং এই চ্যাপ্টারটার জন্য আলাদা করে একটা বিচার ব্যবস্থার ধারাবাহিকতা তৈরি করা খুবই দরকার। কারণ আন্তর্জাতিক যে ট্রাইব্যুনালে যেটা হবে সেটা মষ্টুমে কিছু মামলা যাচ্ছে, কিন্তু পুরা মামলাটা ওপরে যাবে না। সুতরাং সেই ক্ষেত্রগুলোতে আপনারা ভাববেন, এবং ভাবা খুব জরুরি। বিচার ব্যবস্থার আরেকটা দিক আমি এখানে বলতে পারি, সাধারণ মামলাগুলোতে যদি আপনারা যান আইন সংস্কারের ক্ষেত্রে, আমি অন্যরকম বলছি না কারণ আপনারা অলরেডি বলে ফেলেছেন, সেখানে দেখা যায় যে আমরা ছোট ছোট রুম গুলো আছে, যে রুম গুলাতে বসার মতো জায়গা নেই, তাহলে আপনি যে সাক্ষী আসবে, কে সাক্ষী আসবে? আইও আসবে, ডাক্তার আসবে, তারপরে আপনার অন্যান্য সাক্ষীরা যা আসবে, তারা কোথায়? তাদের কোনো বসার কোনো জায়গা নেই, বর্তমান অবকাঠামোতে কোথাও নেই। লোয়ার কোর্টে মামলাটা হবে, আগে লাভ দিয়ে হাইকোর্টে আসবে না। আর লোয়ার কোর্টে যখন মামলা হবে, যেমন বিডিআর এর মামলা দেখেন আলাদা একটা সেপারেট এন্টিটি দিয়ে করা হচ্ছে, তাও দীর্ঘ একটা সময় পার হয়ে যাচ্ছে। তাহলে এই মামলাটা যদি করা হয় তাহলে সেই জায়গাগুলোতে আলাদা করে ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরি, এবং যদি আমরা এই বিচারগুলো ঠিক মতন পেতে চাই। আর একটা জিনিস আমি নিজে লিখেছিলাম, পরবর্তী থেকে মাননীয় প্রধান বিচারপতি বলেছে যে আসলে
আমাদের যে দলীয় বিচারক, দলীয় বিচারপতি, দলীয় প্রসিকিউশন, দলীয় সমস্ত পিপি হয়ে গেছে, এটা থেকে বাঁচতে হলে পারে আমাদের দরকার সচিবালয় আলাদা, যা সম্পূর্ণ অবশ্য চিফ জাস্টিস এখন দলীয় হয়ে যায় মাঝে মাঝে। তো সবই যদি দলীয় হয়ে যায় তাহলে প্রবলেম। তাহলে এই জায়গা থেকে কিভাবে আমরা দলীয়করণ থেকে বেরোতে পারি সেই জায়গাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে আমাদের বের না আসলে পারে আপনারা যারা এখানে অনেক কথা বলেছেন, রাজনীতিবিদরা বলেছেন, আপনারা সুন্দর সুন্দর চমৎকার কথা বলেছেন, কিন্তু বাস্তবতা যেটা সেটা যদি আপনারা সংস্কারের দিকে এক ধাপ না আগান তাহলে আপনাদের ট্রান্সপারেন্সি বলেন, অ্যাকাউন্টেবিলিটি বলেন, যা বলেন সব দেওয়া হলো কিন্তু কাঠামো হলো না, তাহলে লাভ নেই কোনো কিছু করার। এখানে আরেকটা দরকার থার্ড জেন্ডারের কথা সেখানে বলেছে, অদ্ভুত একটা ব্যাপার। অলরেডি থার্ড জেন্ডার সে তার সম্পত্তি পাবে শুধুমাত্র আইন করে, যদি আইন করা আছে শুধুমাত্র একটা ইনস্ট্রাকশন যাবে যে তারা যে ফ্যামিলিতে জন্ম নিয়েছে সেই ফ্যামিলি তারা আইডেন্টিফাই করে বলবে এইটা আমার বাপের বাড়ি, এবং সেই জায়গা থেকে সে সম্পত্তির উদ্ধারটা ওখানকার ডিসি বা ইউনো করবে। জাস্ট এটুকুন করলে তারা রাস্তা রাস্তা ঘুরে বেড়াবে না আর ওই ধরনের কাজ করবে না। সুতরাং এই ইনস্ট্রাকশনটা আজ পর্যন্ত যায় না, অথচ লটা আছে। কারণ আমাকে বলেছে আমি যা বিশ্বাস করবো সেটার উপরে আমাকে সেই সম্পত্তিটা দেওয়া হবে। কোথাও বলা নাই যে থার্ড জেন্ডার কোনো ইয়ে পাবে না। হিন্দু আইনে কোনো ডিভোর্স নাই, হিন্দু আইনে কোনো সম্পত্তি পায় না। যে বসে আছে আমাদের হিন্দু নেতা, আমার সাথে একটা মামলা করছে ডিভোর্স আইনে, যদিও এখানে আপনাদের অনেক বলবে, কিন্তু যখন আমরা কোর্টে রিট করি তখন কিন্তু যায় তারা বলে না। তারা তখন হিন্দুর একটা কিছু হিন্দু শব্দটা আমি এই শব্দ কারণ হচ্ছে যে তারা অনেক অমানবিক লাইফ লিড করে থাকেন। তার জন্য আমি বলি যে এই জায়গাগুলো যদি সংস্কারের হাত না দেওয়া যায়, আমি জানি যে আমাদের উপদেষ্টা সাহেব উনি বলবেন যে আমরা একটা এতগুলো পারবো না, ঠিক আছে পারবেন না, কিন্তু একটা গাইডলাইন দিয়ে যান আপনারা কি কি চিন্তা করেছেন, সেই চিন্তার একটা ধারাবাহিকতা যেটা সবাই বললো আমরা করেছি, আপনারা যারা ভবিষ্যতে আসবেন তারা এগুলাকে আপনারা করবেন। তাহলে আপনাদের যে মানবিক যে একটা চিন্তাধারা সেই জায়গাগুলো থেকে আপনি পারবেন। আর মব জাস্টিস বলে আইনে কোথাও কিছু বলা নাই। মব জাস্টিস কি? যেখানে আইন হাতে তুলে নেবে কোনো সভ্য সমাজে কখনো হতে পারে না, সেটা যেখানে যেভাবে হোক না কেন। তবে হয়েছে 15 বছর আগে আমরা দেখেছি একটা পাগলিকেও মারা হয়েছে, তাকে বলা হয়েছে পাচারকারী বলে। একটা ছোট বাচ্চাকে নিয়েছিল, সে পাচারকারী হিসেবে তাকে মেরে ফেলা হয়েছে। তারপরে অনেক লোককে পাগলকে মেরে ফেলা হয়েছে, কারণ সব পাচার। এটা পরে জানা গেছে যে সম্পত্তি নিয়ে গন্ডগোল, তাদেরকে ওই কথা বলে তাদেরকে লোকজনকে ধরে মেরে ফেলা হয়েছে। এই জন্য আমাদের কাছে মনে হচ্ছে যে নিরীহ মানুষগুলো যেগুলো বিষয়গুলো এখানে বলা হচ্ছে সেই বিষয়গুলোকে আমরা যদি সুন্দর করে নিয়ে আসতে পারি তাহলে একটা জিনিস আমরা পাবো। মানবাধিকার কমিশন নিয়ে অনেক কথা হয়েছে, আমি তাদের সাথে কথা বলেছিলাম, তাদের 3টা জিনিস দেওয়া নাই। একটা জিনিস হচ্ছে যে স্বাধীনতা নাই, আর একটা হচ্ছে তারা তদন্ত করতে পারবে কিন্তু তদন্ত রিপোর্ট প্রকাশ করতে পারবে না, শুধুমাত্র সরকারকে দিতে পারবে। অর্থাৎ এই ভেটোটা যতক্ষণ পর্যন্ত সংস্কার না হবে তখন তাদের কিছু করার নাই। লটাই চেঞ্জ করতে হবে, কমিশন চেঞ্জ করার আগে লটাকে চেঞ্জ করতে হবে। মানবাধিকার কমিশনে আরো বলা আছে যে তারা ইচ্ছে করলে কোনো মানবাধিকার নিয়ে বিষয় নিয়ে আইনে মামলা করতে পারবে না, তাদের কোনো এখতিয়ার নাই, যার জন্য তারা কোনো মামলা করতে পারে না। তাহলে কি তারা, যেমন আমরা হিউম্যান রাইটস করি, আমরা যদি মনে করি যে এই কাজটা হয়নি ঠিক, আমরা সঙ্গে সঙ্গে রিট করি বা কোর্টে যাই, তাদের ব্যবস্থা নিই। ওনাদের সেই ক্ষমতা দেওয়া নাই। অর্থাৎ মানবাধিকার কমিশনের পুরো লটাই চেঞ্জ করতে হবে। ব্যক্তি তো চেঞ্জ হবে পরে, আগে লটা যদি চেঞ্জ না করে ছকের ভিতর যেই ঢুকবে সেই তো ওই জিনিসই হয়ে যাবে, তার আর কিছু করার থাকবে না। আজকে আপনারা পাসপোর্টে মায়ের নাম পান। আমি 1999 সালে আমি যখন আমার মেয়ের নাম পাসপোর্টে লিখতে যাই তখন দেখি যে পিতা ও স্বামী, আমি লিখলাম আমার নামটা, বলে দিল হবে না, রিজেক্ট। আমি কোর্টে এসে রিট করলাম, কেন আমার নাম থাকবে না? পিতা স্বামীর সাথে মার নাম কেন থাকবে না? মা হচ্ছে যদি ইসলামিক হয় তাহলে আমরা শুনেছি যে কিয়ামতের ময়দানে হচ্ছে হাসরের ময়দানে মার নামে উঠবো। জেলখানা ঢুকলে পারে গেছে অনেকজন, সবাই ঘুরে এসছেন, জেলখানা গেলে পারে মার নামটা লেখা থাকে, তাহলে আমি মা আমার নামটা লেখা থাকবে না কেন? আমার মার নাম রহিমা পর্যন্ত জানি, তারপরে খাতুন না বেগম এটা বলতে পারি না। তারপরে এটা রিট হয় এবং আমার মেয়ের প্রথম পাসপোর্টটা হয়েছে আমার নামে। এটা পাসপোর্টের এটা করেছি কারণ এটা আমাদের ফাইট করে এটা করতে হয়েছে। আপনারা যারা জন্মই নেননি, আমাদের যখন হিউম্যান রাইটস শুরু করি 1988 সাল থেকে, তারা জন্ম নেননি কিন্তু অনেক কাজ আমরা জেলখানায় করেছি। আজকে জেল থেকে ঘুরে এসছে, এই যে সব রাজনীতিবিদরা ঘুরে এসছে না, এরাই মন্ত্রী হবে, এরাই একটা সংস্কারে যাবে, কিন্তু কোনো জেল সংস্কার নিয়ে তারা কাজ করবে না।
কেন করবে না? কারণ ওনারা দেখে আসে বলবে এত কষ্ট ছিলাম, এত দুঃখে ছিলাম, এখানে যারা জেলখানে গেছে তাদেরকে পয়সা, আপনার কথা বলছি না বা আপনাদের কথা বলছি না, যে ছিলাম পয়সা দিয়ে যারা জানেন মেডিকেলে, ওখানে যারা মেডিকেলে যায় তারা দেখা গেল যে সন্ত্রাস সবগুলো মেডিকেল এটা তারা পায়, আর যারা সত্যিকারী মেডিকেলে পাওয়ার কথা চিকিৎসা তারা কোনো পায় না। কারণ আমি জেল ভিজিটর ছিলাম দীর্ঘ 20 বছর, আমি এটা নিয়ে দেখা একটা মেয়েদের জন্য একটা বাথরুম ছিল, তারা সারাদিন ধরে বসে থাকতো, 2-3 দিন পর গোসল করতো, এইগুলো নিয়ে কিন্তু তারা কাজ করবে না। সুতরাং রাজনীতিবিদরা যতক্ষণ পর্যন্ত নিজেদের সংস্কার না করবে, নিজেদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ না করবে, যতক্ষণ পর্যন্ত শুধুমাত্র ট্রান্সপারেন্সি এই সরকার কেন দিচ্ছে না, আমি যেটা জানি সেটুকু অন্তত আমি বলি আমার দলের মধ্যে যে আমরা যখন যাব আমাদের এই জিনিসগুলো ইশতেহারে থাকবে, আমাদের জেল সংস্কার থাকবে, আমাদের অমুক থাকবে, সবকিছু। ওই যে আমাদের শান্ত ভাই আছেন, উনি তো অলরেডি রিসার্চ করেন, সেই রিসার্চের ভিতরে অন্তত এইগুলো থাকবেন যে হ্যাঁ আমাদের এইগুলো দেখে এসছি, এগুলো থাকতে হবে। আমার কাছে যেটা মনে হয়েছে যে কোনো জায়গা ডক্টর মিজানুর রহমান ভাইকে কথা বলছি, উনি একবার হঠাৎ করে জেল ভিজিটে যাচ্ছিলেন, রাস্তার মাঝখানে আইজি তাকে ঢুকতে নিষেধ করলেন। আইজি মানবাধিকার চেয়ারম্যান উনি, উনার সব জায়গায়, আমি ইন্ডিয়াতে গেছি, ইন্ডিয়াতে আমি দেখেছি যে মানবাধিকার কমিশন যদি মনে করে তাহলে যে কোনো এক্সেস পায়, অথচ উনি যাওয়ার সমস্যা ওনাকে জেল গেটে ঢুকতে দেয়নি। উনি যখন আসলেন ব্যাক করলেন, উনি এসে প্রেস মিডিয়াতে কথা বললেন, কিন্তু তখন সরকার থেকে বলা হলো যে এটা কোনো নিয়ম নাই, কারণ আসলে নাই, আইনের ভিতর তার বলা নাই যে সে যেখানে জায়গায় ভিজিট করতে পারবে এবং সেই অ্যাক্সেসটা পাবে। সুতরাং আমি মনে করি মানবাধিকার কমিশনের এই জায়গাটা পুরা ল সিস্টেমটা চেঞ্জ করতে হবে। কারণ মানবাধিকার হচ্ছে স্বাধীন, মানবাধিকার কমিশন শব্দটাই তো স্বাধীন, তো পরাধীনের মধ্যে থাকলে পরে আপনি কেমন ভাবে স্বাধীনভাবে কাজ করবেন? আমি সেই জন্য এখানে একটা বলতে চাই, যেহেতু আমি অনেকে বলছেন, চমৎকার ভাবে বলছেন, সব কথাগুলো আপনাদের সাথে আমি একমত, কিন্তু আমার রিকোয়েস্ট যারা রাজনীতিবিদ এখানে যারা আছেন তাদের কাছে যে আপনারা ঘুরে এসছেন, যেখানে যেখানে ঘুরে এসছেন সেখানকার সংস্কার করার জন্য আপনারা আপনাদের ইশতেহারে দেন। সবচেয়ে কথা হলো যে সব আইনমন্ত্রী কিন্তু ওই লিপ দিয়ে ওঠে, চিকন চিকন লিপ দিয়ে ওঠে জেলখান কোর্টে, কিন্তু কোনোদিন আমাদের লিপটা ঠিক করেন না, আজ পর্যন্ত ঠিক হয়নি, এবং ছোট ছোট লিফটের মধ্যে দিয়ে ওনারা যান। এই যে আনিসুল হক স্যার বলেন, আমি স্যারই বলবো বিকজ আমাদের সিনিয়র সেজন্য, বা আরো যারা ছিলেন তারা যখন জানেন উঠবেন, ওই কষ্ট করে উঠবে, যাওয়ার সময় বলবে হ্যাঁ কেমন লাগে দেখেন, কিন্তু ওইটাই আর ঠিক হয় না। তো আমার কথা হলো যে কেন ঠিক হয় না? আপনারা তো জেল থেকে ঘুরে আসেন, আপনারা অমুক জায়গা থেকে ঘুরে আসেন, আপনাদের এই জায়গা থেকে সবকিছু হয়, তাহলে আপনারা সংস্কার করেন না। আজকে যারা ছাত্র জনতার মধ্যে আমি মনে করি রাজনীতিবিদরাও আছেন, সেই জায়গাগুলো থেকে আপনারা চিন্তা ভাবনা করবেন যে আমরা কিভাবে এই জায়গাগুলো থেকে সংস্কার করতে পারি। আমার সর্বশেষ বক্তব্য হলো যে আমরা আইনটা খুব গুরুত্বপূর্ণ, পুলিশ খুব গুরুত্বপূর্ণ, এই দুটো জায়গা যদি দ্রুত হাত না দিতে পারি তাহলে পারে আমরা বিচার সঠিকভাবে পাবো না, এটা আমি বলে যাচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে দরকার, জানতে চাই আসে আমাদের উপদেষ্টা মহোদয়, ওনার কাছে বলতে চাই, একটা যারা এখন পর্যন্ত আমরা জানি যে সেনাবাহিনী বলছে নাই, আমার কাছে সব চলে গেছে, কোন জায়গায় গেছে জানি না, ওনার কাছ থেকে কতজন ছিল এবং ওনার কাছে কিভাবে বের হলো, এই দুটো জিনিস রিপোর্ট আমাদের জানার দরকার। যে যদি থেকে থাকে তাহলে ওরা তো বাতাস খাই, আমরা ক্যান্টনমেন্টে ঢুকতে পারি না, বাড়িতে পারলিগের 14 বার আমাদেরকে সার্চ করা হয়, তাহলে ওনারা কিভাবে ঢুকলেন, ওনারা কিভাবে পেলেন, আর কতজন আছে, তারাই বা কেন আছে? আয়না ঘর যদি বন্ধ হয়ে যায় তাহলে ওনাদের ঘরের ভিতর তার থাকার কথা না, কারণ আয়না ঘরে যদি বন্ধ হয়ে যায় তাহলে যদি না থাকা থাকে তাহলে কারা আছে তাদেরকে হ্যান্ড ওভার করা হোক পুলিশ, স্থানীয় পুলিশে, এবং তাদেরকে যেভাবে আইনের নিয়ম অনুযায়ী তাদেরকে জেলখানা প্রেরণ করা হোক। আর যদি বর্ডার বলতে দুই রকম, একটা স্থলপথ আর একটা হচ্ছে যেখানে যাক তার একটা লিস্ট আছে, সেই লিস্টটা প্রকাশ করা হোক, সেই লিস্টটা প্রকাশ
ওনাদের কাজ কিভাবে ছিল, কতজন ছিল, কিভাবে গেল, এই তিনটা জিনিস থাকলে আমরা সমন্বয় পেয়ে যাব। আর একটা হচ্ছে যে কেন তাদেরকে ধরা হচ্ছে না, একটা ওই ময়মনসিংহে পাচ্ছি, একটা ওই এজবেতে পাচ্ছি, হঠাৎ হঠাৎ করে কেমন যেন একটা ভূতের মতন করে উদয় হচ্ছে আর সেগুলো বলছে না। এইগুলাকে এক জায়গায় নিয়ে এসে এটার জবাবদিহিতা করতে হবে, সেটা যেই হোক না কেন। সেই জায়গাগুলো থেকে আমি একটু নূর ভাইকে একটু সহযোগিতা করতে চাই, এই কারণে আপনারা আমরা একসাথে মানবাধিকার করি, উনি যেহেতু গুম বিষয় নিয়ে কাজ করছেন, আমার মনে হয় যে এই জায়গাটা সহজ, একদম সহজ। যে সময় যে লোকগুলোকে গুম করা হয়েছে সেই সময় সেই এলাকার নিয়ম হচ্ছে যে ওই থানাতে যারা থাকবে, তাহলে ওই থানা যে যারা নিয়েছিল, সেই সিআইডি হোক, ডিবি হোক, এনএসআই হোক, ডিজিএফআই হোক, ওই থানাকে সে হচ্ছে রিপোর্ট করবে। সে কিন্তু জানে যে আমরা নিতে গেছি, অনেক সময় রিপোর্ট করে না, তারা করে না, কিন্তু ওই থানার ওসি এবং ওই সময়কার সিআইডি, ডিবি এবং ডিজিএফ এর লোকদের যদি আমরা ধরে নিই, তাহলে পারে এই গুম খুনের একটা ব্যবস্থা আমরা পাবো ওই সময়টা যার যখন হয়েছে। তাহলে কিন্তু আসামি খোঁজার জন্য আমার অত কষ্ট করতে হবে না, এটা লিস্ট করাই আছে, এরা একদম মানে একদম ভালোভাবে। সুতরাং আমি মনে যে নূর ভাই এটা খুব এক্সপার্ট, এবং এটা উনি গুম হবেন না, উনি গুম হতে হতে অনেকবার বেঁচে গেছেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে উনি এই কাজটা ভালোভাবে করতে পারবেন, আর মিডিয়াও এটা সহযোগিতা করতে পারবেন। আর আমার কাছে এখনই বারবার চাওয়া যে লোকগুলো আছে তার আর যেন এরা আবার গুম না হয়ে যায়, সেই গুমের লোকগুলোকে আমি দেখতে চাই প্রকাশ্যে এবং রিপোর্টের সাথে, এবং তাদেরকে জেলখানে এবং ইয়েতে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ।